আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাতে স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব অধ্যায় 4 অর্থাৎ আমার লেখালেখি ও হিসাব থেকে টাইপ 8 নিয়ে আলোচনা করা হচ্ছে। টাইপ 8 এর মধ্যে বলা হয়েছে স্প্রেডশিটের হিসাব নিকাশ নিয়ে। স্প্রেডশিট সফটওয়্যারের মধ্যে আমরা কিন্তু হিসাব নিকাশ করে থাকি, অর্থাৎ বিভিন্ন ম্যাথ করে থাকি। তো কিভাবে এই সফটওয়্যার দিয়ে ম্যাথ করা হয় তাই আজ বিস্তারিত জানবো। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে যে স্প্রেডশিটের রেঞ্জ বোঝানো হয়েছে কোনটি দিয়ে। এখন আমরা স্প্রেডশিট যখন ব্যবহার করব তখন বিভিন্ন ধরনের রেঞ্জ ব্যবহার করে ফাংশনের সূত্র প্রয়োগ করা হয়। তো আমাদের আগে প্রথমে রেঞ্জটা কোনটা সেটা আমাদের জানতে হবে। তো চলো আমরা অপশনটা দেখি, অপশনটা দেখে বুঝতে পারবো যে রেঞ্জ কোনগুলো। সো প্রথমে আমরা দুটাতে দেখতে পাচ্ছি গুণ চিহ্ন দেওয়া আছে, আর দুইটাতে দেওয়া আছে, একটাতে দেওয়া আছে হচ্ছে এরকম কোলন, আর একটা দেওয়া আছে ভাগ। এখন কোলন চিহ্ন যেটা সেটাই হচ্ছে আমাদের রেঞ্জ বেসিক্যালি। তো বোঝাই যাচ্ছে খ অ্যান্সার। বাট যখন আমরা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। হ্যাঁ, সো যখন আমরা এরকম কোলন চিহ্ন দেখতে পারবো তখনই মনে করব যে ওইটাই আমাদের সঠিক অ্যান্সার, যে ওইটাকেই রেঞ্জ বোঝানো হচ্ছে। তো এখানে A1 থেকে A2 এর রেঞ্জ বোঝানো হয়েছে, অর্থাৎ দুটি সেলকে একত্রিত করা হয়েছে, A1 এবং A2। এর বদলে কিন্তু আমরা একসাথে অনেকগুলো সেল একত্রিত করতে পারি। কিভাবে? যেমন ধরো আমি এই জায়গায় বললাম A1 থেকে A5, অর্থাৎ A1 থেকে A5 এর রেঞ্জ বোঝানো হয়েছে। A1, A2, A3, A4, A5 এই 5টা সেল একত্রিত করে আমরা এখানে লিখেছি। এটাকে বোঝানো হয় A1 থেকে A5। তাহলে আমরা কিভাবে শুরু করি জিনিসটা একটু লিখে দেখাই। A1, A2, A3, A4 অ্যান্ড A5 এই যে সেলগুলো, এই সেলগুলোর ভিতরে প্রথমে আমি কোন ঘরটা নিয়েছি? A1টা নিয়েছি, তাই না? এই A1কে ফার্স্টে লিখেছি আর A5কে পরে লিখেছি, আর মাঝখানে কোলন চিহ্ন দিয়েছি। কোলন চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে এর ভেতরে এই সবগুলো আছে। তার মানে আমি এখানে লিখতে পারি A1 থেকে A100 লিখতে পারি, A100 লিখতে পারি, অথবা A1 থেকে A50 লিখতে পারি, যে কোনো কিছু লিখতে পারি। অর্থাৎ অনেকগুলো সংখ্যাকে আমি একত্রিত করাকেই রেঞ্জ বোঝানো হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে বলা হয়েছে নিচের কোনটি রেঞ্জ। এখন তো তোমরা বলতে পারবে নিচে কোনটা রেঞ্জ। তাহলে আমরা এখানে এরকম কোলন চিহ্ন কোথায় আছে? এটাতে আছে নাকি এটাতে নাকি এটাতে নাকি এটাতে? দেখে বোঝা যাচ্ছে হচ্ছে গতে। সো অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে চলে যাব। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে B1, B2, B3, B4, B5 এই ফর্মুলাটির ফাংশন নিচের কোনটি? তাহলে আমাদের এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, তাই না? আমরা জানি যোগকে ইংরেজিতে কি বলা হয়? সামেশন বলা হয়। তাহলে সাম ব্যবহার করব, ফার্স্টে সাম ব্যবহার করব, SUM সাম। ওকে, সামের সাথে সাথে আমাদের রেঞ্জ দিতে হবে। কি? এখানে A1 থেকে A5 এর রেঞ্জ ব্যবহার করব। B1 থেকে B5 এর রেঞ্জ ব্যবহার করব, যেহেতু B1, B2, B3, B4, B5 দেওয়া আছে। সো এই রেঞ্জটা ব্যবহার করবো এবং সমান সমান চিহ্ন মাস্ট বি থাকতে হবে। তাহলে সমান সমান চিহ্ন দিলাম। এখন এইটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এটা কোথায় আছে আমরা একটু দেখবো। এটা হচ্ছে ঘতে, অ্যান্সার হচ্ছে ঘ। ঠিক আছে, তাহলে সমান সমান চিহ্ন আগে দিতে হবে। অবশ্যই যে কোনো ফাংশনের সূত্র বসাই সবসময় প্রথমে আমাদের সমান চিহ্ন মাস্ট বি ব্যবহার করতে হবে। সমান চিহ্ন দেওয়ার পরে আমাদের যেহেতু যোগ করতে বলা হয়েছে তাই আমরা সাম ব্যবহার করেছি, তাই সাম লিখলাম। সাম লেখার পরে রেঞ্জটা বোঝানো হয়েছে। দেখো রেঞ্জ কিন্তু আমরা শুরুরটা, ঠিক আছে, শুরুরটা আর শেষেরটা লিখবো, শুরুরটা আর শেষেরটা লিখবো, দিয়ে আমরা এই রেঞ্জটাকে বসাবো। ওকে, আমরা যদি রেঞ্জটা বসাতে পারি তাহলেই শিখে ফেলি, তাহলেই কিন্তু আমাদের আর প্রবলেম থাকছে না। তা পরেরটা দেখো কি বলা হয়েছে, ইকুয়াল B1, B2, B3, B4, C5। এখন তার মানে রেঞ্জ করার জন্য আমি কি করব? B1 আগে নিব অ্যান্ড C5 নিব। তাহলে B1 is to C5 লিখলাম। তাহলে আমি এখানে যোগ করছি, যোগ করার জন্য আমি এখানে অপারেটর ব্যবহার করব সাম, দেন সমান সমান চিহ্ন দিব। এটাই হচ্ছে অ্যান্সার। এখন এটা কোথায় আছে আমরা একটু দেখব। এখানে ক, খ, গ নাই, ঘতে আছে। হ্যাঁ, ঘতে আছে। দেখো সাম B1 is to C5, তাহলে অ্যান্সার হচ্ছে কি ঘ। অ্যান্সার হচ্ছে কি ঘ। এরপর নেক্সট 206 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে B4 থেকে B9 হচ্ছে সেলসমূহ মানগুলো যোগ করার ফাংশন দেখো। এখন যোগ করার ফাংশন, যোগ করতে বলছে। যোগ মানে কি? সাম। অবশ্যই সমান সমান চিহ্ন আগে থাকতে হবে, তাহলে সমান সমান চিহ্ন সর্বপ্রথম থাকতে হবে। তাহলে কোথায় কোথায় আছে? এটাতে আর এটাতে দেখো সমান সমান চিহ্ন শুরুতে আছে, আর এগুলোতে কিন্তু নাই। শুরুতে কিন্তু সমান সমান চিহ্ন নাই, তাহলে বুঝতে হবে এই দুইটা অপশন আগেই বাদ। এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এখন রেঞ্জ কি বলছে? রেঞ্জ বলেই দিছে হচ্ছে B4 থেকে B9 পর্যন্ত রেঞ্জ। তাহলে B4 is to B9, B4 into B9 কোথায় লেখা আছে? এখানে আছে, কিন্তু এখানে দেখো প্লাস চিহ্ন দেওয়া আছে। প্লাস চিহ্ন হবে না, অনেকেই যোগ ভেবে এখানে প্লাস চিহ্ন দিয়ে দিতে পারো। প্লাসের জন্য তো আমি প্রথমেই সাম লিখেছি, সাম লেখার জন্য আমি কেন পরে আবার প্লাস দিব? প্লাস কখনোই হবে না। সো বুঝতে হবে
আমাদের ফার্স্টে সমান সমান, দেন হচ্ছে অপারেন্ড অর্থাৎ যোগ করার অপারেন্ড হচ্ছে সাম, দেন তারপরে রেঞ্জটা লিখে দেবো, সেটাই অ্যান্সার। অ্যান্সার হচ্ছে ক। ঠিক আছে, 206 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। 207 নম্বর কোশ্চেনে বলা হয়েছে গুণ করার প্রক্রিয়া কত ধরনের? গুণ করার প্রক্রিয়া আমাদের হচ্ছে দুই ধরনের। একটা হলো আমরা ফাংশনের সূত্র ব্যবহার করে এরকম রেঞ্জ দিয়ে করতে পারি, অথবা আমি ওই যে প্লাস দিয়েও করতে পারি, যে ছোটোবেলায় করছিলাম না, যে বলা হলো যে তোমাকে 1 + 2 + 3 এগুলো সব যোগ করো, এভাবেও যোগ করা যায়। আর সাম ব্যবহার করে, ধরো এটা লেখা আছে A1, এটা A2-তে, A3-তে, তাহলে আমি যদি সাম ব্যবহার করি ইকুয়াল সাম A1 = A3, তাহলে দুইভাবে করলাম। একটা হলো ফাংশনের সূত্র ব্যবহার করে, আর একটা হলো একদম নর্মালভাবে যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি ওইটা। তো অ্যান্সার হচ্ছে দুই ধরনের আমরা এই গুণ প্রক্রিয়া করতে পারি কম্পিউটারের মধ্যে। তারপরে MS Excel এর গুণ করার ফাংশন নিচে কোনটা? গুণ করার ফাংশন হলো গুণ করার জন্য ব্যবহার করা হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, অনেকে মাল্টিপ্লিকেশন দাগায় ফেলতে পারো, মাল্টিপ্লিকেশন হবে না, আমাদের অ্যান্সার হবে হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, প্রোডাক্ট, কারণ আমাদের যোগের জন্য সামেশন অর্থাৎ সাম, বিয়োগের জন্য সাবট্রাকশন অর্থাৎ সাব SUB, আর গুণের জন্য আমরা ব্যবহার করি প্রোডাক্ট। ঠিক আছে, প্রোডাক্ট কথাটা পুরোটাই লিখতে হবে। তাহলে আমরা যদি গুণ করার জন্য একটা ফাংশন লিখতে বলে বা একটা সূত্র লিখতে বলে, তাহলে সমান সমান চিহ্ন দিব, প্রোডাক্ট লিখবো, তারপরে রেঞ্জ দিব। ঠিক আছে, অর্থাৎ এই জায়গায় যে সামের জায়গায় প্রোডাক্ট দিয়ে দিলেই তাহলে B4 থেকে B9 এর সবগুলোর হচ্ছে মধ্যে গুণ হয়ে যাবে। ঠিক আছে, এখানে সামেশন বা সাম দেওয়ার কারণে যোগ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে গ। তারপর পরবর্তী কোশ্চেন 209 নম্বর কোশ্চেন, MS Excel 2007 এর গুণ করার ক্ষেত্রে নিচের কোন ফাংশনটি ব্যবহার করা হয়? গুণ করার জন্য ইতিমধ্যেই বলছি প্রোডাক্ট ব্যবহার করা হয়, সো অ্যান্সার হচ্ছে প্রোডাক্ট। নেক্সট কোশ্চেন, MS Excel এ গুণ করার ফাংশন নিচের কোনটি? দেখো এটা কিন্তু অনেকবার আসে এবং বোর্ডে অনেকবার আসে। দেখো বোর্ড, ময়মনসিংহ বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2025 এবং বিভিন্ন স্কুলে আসছে, তার জন্য এই কোশ্চেনটা আমরা অনেকবার রেখেছি। সো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, প্রোডাক্ট দ্বারা হচ্ছে কোন ধরনের প্রক্রিয়াকে বোঝানো হয়? গুণ করার প্রক্রিয়ায় বোঝানো হয়। স্প্রেডশিটে সূত্র অথবা ফাংশন ব্যবহার করার ক্ষেত্রে প্রথমে কোন চিহ্ন ব্যবহার করতে হয়? আমি সবসময় বলছি প্রথমে। ঠিক আছে, আমি যে কোনো সূত্র বসায়, ফাংশন বসায়, সবার প্রথমে সমান সমান চিহ্ন আমাদের রাখতে হবে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সমান সমান চিহ্ন। সমান সমান চিহ্ন কোথায় আছে? খতে। অ্যান্সার হচ্ছে খ। দেখছি যে কুমিল্লা বোর্ড 2025-এ আসছে, কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে স্প্রেডশিটের সূত্র সব সময় কোন চিহ্ন দিয়ে শুরু করা হয়? তাহলে সব সময় শুরু করার ক্ষেত্রে কোনো সূত্র শুরু করার আগে সমান সমান চিহ্ন ব্যবহার করতে হয়। স্প্রেডশিটের সূত্র সব সময় কোন চিহ্ন দিয়ে শুরু করা হয়? দেখো এটা যেমন সিলেট বোর্ড 25 সালে আসছে, আবার চট্টগ্রাম বোর্ডেও আসছে, তার মানে বোঝাই যাচ্ছে যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্সার হচ্ছে খ। তারপরে ফাংশনের পূর্বে কোনটি ব্যবহৃত হয়? সমান সমান চিহ্ন পূর্বে ব্যবহৃত হয়। স্প্রেডশিটে গুণ করার সময় কোন চিহ্ন ব্যবহার করা হয়? গুণ করার জন্য গুণ চিহ্ন ব্যবহার করা হয়। অনেকে এটা ভুল করে দাগায় দিয়ে আসবা, কারণ আমরা ছোটবেলা থেকে গুণ চিহ্ন এটা চিনি, বাট কম্পিউটারের ক্ষেত্রে গুণ চিহ্ন এটা না। কম্পিউটারে গুণ চিহ্ন হচ্ছে স্টারের মতন দেখতে। ঠিক আছে, স্টারের মতন দেখতে, সো এটা অ্যান্সার। অনেক সময় এরকম অপশন দিতে পারে, এখানে এই অপশনটা দেওয়া হয় নাই, আমি একটু দেখাই দিই। এটা হচ্ছে দেখো অনেকবার বোর্ডে আসছে, সো ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশনগুলো চেঞ্জ করে দিতে পারে। কীভাবে দিতে পারে? এই একটা গুণ চিহ্ন দেওয়া আছে, এই আরেকটা গুণ চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, বললাম এটা ক অপশন, এটা খ অপশন। গতে দেওয়া হলো ধরো এই অপশনটা, এটা হচ্ছে গ অপশন, আর ঘ অপশনে দেওয়া হলো এইটা। বলা হলো নিচের কোনটি গুণ করার চিহ্ন হিসাবে ব্যবহৃত হয়? এবার তোমরা বলো তো, ক হবে, খ হবে, গ হবে না ঘ হবে? হ্যাঁ, তোমরা ঠিক বুঝতে পেরেছো। অ্যান্সার হচ্ছে কি হবে? অ্যান্সার হচ্ছে এই যে এইটা, এই যে মিল আছে না, অ্যান্সার হচ্ছে খ। ঠিক আছে, এইভাবেও কিন্তু আমাদের কনফিউজ করা হতে পারে। সো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে কিভাবে আমরা গুণ চিহ্নটা কোনটা হবে। এবার নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। ওকে, পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে? বলা হয়েছে হলো স্প্রেডশিটে গুণ করার ক্ষেত্রে হচ্ছে গুণ করার জন্য ফলাফল সেলে কোন চিহ্নটি দিয়ে শুরু করতে হয়? তাহলে কোন চিহ্ন দিয়ে শুরু করতে হয়? সমান সমান চিহ্ন দিয়ে শুরু করতে হয়। অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেন, এক্সেল এর ফর্মুলা লিখতে নিম্নে কোনটি ব্যবহার করা হয় না? আচ্ছা, এক্সেলে ফর্মুলা লেখার জন্য নিচে কোনটা ব্যবহার করা হয় না? ঘ। এই যে আমরা আন্ডারস্কোর বা স্কোর টাইপের এরকম হচ্ছে হাইফেন ইউজ করি না। অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেন, বলা হয়েছে ইকুয়াল প্রোডাক্ট একটা রেঞ্জ দেওয়া আছে, এখানে প্রোডাক্ট কিসের কাজ করছে? প্রোডাক্ট কি সূত্রের কাজ করছে, ফাংশনের কাজ করছে, রেঞ্জের কাজ করছে, আর রেজাল্টের কাজ করছে? অবভিয়াসলি আমাদের এখানে রেঞ্জ বলতে হচ্ছে A2 থেকে হচ্ছে D2 পর্যন্ত, তাই না? এটা হচ্ছে আমাদের রেঞ্জ, তার মানে রেঞ্জ হবে না। সূত্র প্রয়োগ পুরাটাকেই সূত্র বলা হচ্ছে,
অ্যান্ড পুরোটার মাধ্যমে আমরা একটা ফলাফল পাই, তাহলে বোঝাই যাচ্ছে এটা ফাংশনের কাজ করছে, যেটা যোগ করার জন্য ব্যবহার করা হয় কোন ফাংশনে, যোগের ফাংশন, বিয়োগের ফাংশন, গুণের ফাংশন, কোন ফাংশনের কাজ করে, তো অ্যান্সার হচ্ছে ফাংশনের কাজ করছে। খ নেক্সট কোশ্চেনে বলা হয়েছে স্প্রেডশিটে গুণ করার সূত্র নিচের কোনটা, তার মানে গুণ করার জন্য কোনটা ব্যবহার করা হয়। আমি আগেই বলছি গুণ চিহ্ন কোনটা, স্টারের মতন দেখতে, এখন কোথায় আছে, ঘতে আছে। এটা আবার কেউ দাগায় ফেলো না, গুণ চিহ্ন এটা অনেকে ভুলে দাগায় ফেলে। সো আমাদের ভালো মতো পরীক্ষার হলে মাথা ঠান্ডা করে দাগাবো, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাব আমরা। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে গুণ করার ক্ষেত্রে A2 সেলকে B2 সেল দ্বারা গুণ করার জন্য ফলাফল সেলে নিচের কোন সূত্রটিতে বসাতে হবে, কোন সূত্রটা বসাতে হবে। প্রথমে সমান সমান চিহ্ন থাকতে হবে। সমান সমান চিহ্ন কোথায় আছে, এই দুইটাতে আছে, এই দুইটাতে নাই, তার মানে আমাদের ফার্স্টে এই দুইটা বাদ, ঠিক আছে। তাহলে এই দুইটার মধ্যে কোনটা হবে, গুণ করার জন্য আমরা কোন চিহ্ন ব্যবহার করে থাকি, স্টারের মতন চিহ্ন, দেখেই বোঝাচ্ছে। আর A1 আর A2 সেল, তাহলে A1 and B1 সেল, সো A1 and B1 লিখলাম, গুণ চিহ্ন দিলাম, সমান সমান চিহ্ন আছে, তার মানে এটাই অ্যান্সার সঠিক। অ্যান্সার হচ্ছে 3 ঘ। তারপরে নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, 222 নম্বর কোশ্চেন। 222 নম্বর কোশ্চেনে বলা হয়েছে G3 আর G4 সেলগুলোকে ডেটা সমূহ গুণ করার ফর্মুলা। তাহলে ফার্স্টে সমান সমান চিহ্ন থাকতে হবে, এগুলো সবগুলো সমান সমান চিহ্ন আছে। তাহলে গুণ করার জন্য আমরা অবশ্যই কি ব্যবহার করি, স্টার ব্যবহার করি, যে স্টারের মতন আছে। আর স্টারটা দেখতে কিরকম, আগে মাঝখানে এরকম ক্রস চিহ্ন দিব, আগের গুণ, তারপর মাঝ বরাবর একটা দাগ, তার মানে দেখে বোঝা যাচ্ছে এটা সঠিক, সমান সমান চিহ্ন আছে, তাহলে এটা সঠিক। পরেরটাই কিন্তু গুণ চিহ্ন লেখাও নাই, গুণের জন্য ফাংশনও দেওয়া নাই কোনো, তার মানে এখানে শুধু রেঞ্জ বুঝাইছে, রেঞ্জ দ্বারা তো আমি তো গুণ করতে পারবো না, তো বোঝাই যাচ্ছে এটা অ্যান্সার হবে না। পরেরটাই কিন্তু সমান সমান আছে, ফাংশন আছে, রেঞ্জ আছে, বোঝা যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট একটা হচ্ছে সূত্র ব্যবহার করা হয়েছে। তাহলে এই দুইটা সূত্র সঠিক, 1 ও 3। 1 ও 3 কোথায় আছে, হচ্ছে খতে, অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। তো পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, এক্সেলে ভাগ করতে কোনটি ব্যবহার করা হয়। ভাগের জন্য আমরা স্ল্যাশ ব্যবহার করে থাকি, স্ল্যাশটা দেখতে এই রকম হয়, ঠিক আছে, এরকম আড়াআড়ি হয়, অর্থাৎ হচ্ছে একটু বাঁকা, ঠিক আছে। কেউ আবার ভুলে এইটা দিয়ে দিও না, এটা উল্টা হয়ে যাবে, তো ভালো মতো একটু দেখে রাখো, চিহ্নটা হচ্ছে ডান সাইড একটু হেলানো, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে 224 নম্বর কোশ্চেন, A1 সেলকে B1 সেল দিয়ে ভাগ করার জন্য ফলাফল সেল এর শুরুতে কি ব্যবহার করা হয়। শুরুতে সবসময় সমান সমান চিহ্ন ব্যবহার করা হয়, সো অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে A12 সেলকে B13 সেল দিয়ে ভাগ করলে ভাগফল এর সেলে কোন সূত্রটি আসবে। তাহলে আমাদের ভাগ করার চিহ্ন কোনটা, স্ল্যাশের মতন, অ্যান্ড সমান সমান চিহ্ন মাস্ট বি শুরুতে থাকতে হবে। তো এটা একদম সহজ অ্যান্সার, সমান সমান চিহ্ন একটাতেই আছে, তাহলে একটাই অ্যান্সার। দেখো দেখে চেনা যাচ্ছে, দেখো তিনটাতেই সমান সমান চিহ্ন দেওয়া একটাতে আছে, সো দেখেই চিনতে পারবো। আবার অনেক সময় হয় কি যে আমাদের সমান সমান চিহ্ন দেওয়া থাকলেও ধরো এই লেখাটাই ভুল থাকতে পারে, সো লেখাটার মধ্যেও আমাদের খেয়াল রাখতে হবে যে লেখাটা ঠিক আছে কিনা। বলছে যে A1 সেলকে A12 সেলকে B13 সেল দ্বারা, তার মানে এটা আগে তারপর এটা পরে, ঠিক আছে, এই সেলকে এটা দ্বারা, তাহলে এটা আগে তারপর এটা, তাহলে এইভাবে করে আমাদের ভাগ করতে হবে। সো অ্যান্সার হচ্ছে 225-এর কত, 225-এর ক, বোঝাই যাচ্ছে, তো অ্যান্সার হচ্ছে ক। 226 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, দেখো স্প্রেডশিটের শতকরা নির্ণয় করা যায় কিসের সাহায্যে। আচ্ছা, আমরা অপশনগুলো দেখব। আচ্ছা, আমরা শতকরা নির্ণয়ের জন্য সূত্র ব্যবহার করে থাকি, ঠিক আছে, তাহলে সূত্রের সাহায্যে শতকরা নির্ণয় করা যায়। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন 227 নম্বর কোশ্চেনে বলা হয়েছে স্প্রেডশিটে শতকরার হার বের করার ফর্মুলা কোনটি। তাহলে শতকরা নির্ণয় করার জন্য প্রথমে আমাদের যেই দুইটা হচ্ছে সংখ্যা দেওয়া থাকবে বা যেই দুইটা মান দেওয়া থাকবে, দুইটাকে গুণ করে পার্সেন্ট করে দিতে হবে। এখন গুণ করার জন্য আমরা কি স্টারের চিহ্ন ব্যবহার করে থাকি, অবশ্যই সবগুলোর সামনে সমান সমান চিহ্ন দেওয়া আছে, আর যে কোনো একটা হবে। সো গুণ করার চিহ্ন কোথায় দেওয়া আছে, এই দুইটাতে আছে। সো ফার্স্টে গুণ করলাম দুইটা অপারেন্ডকে, গুণ করার পরে, ঠিক আছে, গুণ করার পর কী করতে হবে, পার্সেন্টেজ ব্যবহার করতে হবে, শতকরা ব্যবহার করতে হবে, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে যে কিবোর্ডে পার্সেন্ট লিখতে কোন কি চাপ দিতে হয়। আচ্ছা, Shift+4, Shift+6, Shift+5 আর Shift+7। আচ্ছা, স্প্রেডশিটে আমরা হচ্ছে পার্সেন্টেজ দেওয়ার জন্য Shift+5-এ ক্লিক করতে হবে, ঠিক আছে। সো অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, 229 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে A2 সেল ক্রয় মূল্য এবং B2 সেল শতকরা লাভের হার দেওয়া থাকলে ফলাফল সেলে মোট লাভ নির্ণয় করার কোন সূত্রটি লিখতে হবে।
আচ্ছা, যেহেতু আমাদের বলছে যে শতকরা লাভের হার নির্ণয়, সো আমাদের লাভের হার নির্ণয় করতে হবে এবং হচ্ছে ফলাফল বের করতে হবে। প্রথমেই আমাদের সমান সমান চিহ্ন মাস্ট বি থাকতে হবে, সবগুলোতেই আছে দেখাই যাচ্ছে। তারপরে যে কোনো দুইটা সেল যেহেতু বলছে A2 এবং B2, তাহলে সমান সমান দিলাম। A2 সেল আর B2 সেলকে আমাদের পার্সেন্টেজ বের করতে বলছে, তাহলে ফার্স্টে গুণ করব, গুণ করলাম দুইটাকে, দেন তারপরে পার্সেন্ট করে দেব। এইভাবে আমরা শতকরা লাভের হার বের করতে পারবো। সো এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা কোথায় আছে দেখাই যাচ্ছে, গতে আছে, তাই না? তো অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। 230 নম্বর কোশ্চেনে বলা হয়েছে A2 ইকুয়াল ক্রয় মূল্য, B2 ইকুয়াল 20% লাভ এবং C2 ইকুয়াল বিক্রয় মূল্য হলে C2 নির্ণয় করো। তাহলে ক্রয় আছে, লাভের পার্সেন্টেজ আছে, এখন আমাকে বিক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। যখনই প্রশ্নের মধ্যে আমরা দেখব বিক্রয় মূল্য লেখা আছে, ক্রয় মূল্য লেখা আছে, তখনই আমাদের এই সূত্রটা হবে। মনে রাখতে হবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি একসাথে থাকে তখন একটা সূত্র ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য দ্বারা এই যে লাভের অংশ এটা দ্বারা গুণ করে পার্সেন্টেজ করে দেবো, পার্সেন্টেজ করার পর আবার যোগ চিহ্ন দিয়ে ক্রয় মূল্য লিখতে হবে, ঠিক আছে? তাহলে কিভাবে করতে হবে আমরা আগে লিখি। ফার্স্টে A2, ঠিক আছে, A2 গুণ দিলাম B2, ঠিক আছে, দেন তারপরে পার্সেন্ট দিলাম। এইটুকু করা হয়ে গেল, এইটুকু হচ্ছে লাভের অংশ, লভ্যাংশ বের হয়ে যাওয়ার পরে ক্রয় মূল্য অ্যাড করতে হবে। ক্রয় মূল্য কত আছে, A2 আছে, সো এটা আবার যোগ করে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কোথায় আছে আমরা একটু দেখব। এটা আছে হচ্ছে আমাদের এই এটা এই যে A2% B2 পার্সেন্টেজ করছে প্লাস আবার A2 করছে, অ্যান্সার হচ্ছে খ, ঠিক আছে? আগে তারা যোগ চিহ্ন দিয়ে তারপর পরে করছে, সমস্যা নাই। আমরা আগে লাভের অংশ বের করছি, তারপরে ক্রয় মূল্য যোগ করছি। এখন এই বিষয়টা আমি একটু এক্সপ্লেনেশন করি তোমাদের কাছে একটা গল্পের সাহায্যে। ধরো তোমাকে বলা হলো যে, ধরো তুমি একটা মানে হচ্ছে বিক্রেতা, কি বিক্রেতা, কলম বিক্রেতা। এখন সাধারণত আমাদের নর্মাল যে আমরা কলমগুলো দিয়ে লিখি সেই কলমগুলোর দাম আমরা নর্মালি জানি 5 টাকা করে, তাই না? সো যে বিক্রি করে সে তো 5 টাকা করে বিক্রি করে, কিন্তু সে তো এক জায়গা থেকে ক্রয় করে নিয়ে আসছে, সে তো হচ্ছে খুচরা কিনে নিয়ে এসে তারপরে হচ্ছে সে খুচরা বিক্রি করছে, পাইকারি কিনে নিয়ে আসছে। এখন পাইকারি যে সে কিনে নিয়ে আসছে সে নিশ্চয়ই আরও কম টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। ধরে নিলাম সাপোজ সে 3 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, কলমটা কয় টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, 3 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। এখন 3 টাকা দিয়ে যে সে কিনে নিয়ে আসছে, সে কিছু অংশ লাভ করবে, লাভের অংশ ধরো 20%, ধরে নিলাম আর কি 20%, ধরো 2 টাকা আসে, তাহলে সে 3 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, 2 টাকা সে লাভ করবে, 3 আর 2 যোগ করে 5 টাকা দিয়ে তোমার কাছে বিক্রি করছে। বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, ঠিক আছে? বিক্রয় মূল্য কত, 5 টাকা। তাহলে এখানে আমরা কি করছি, ফার্স্টে লাভের অংশ বের করছি, এই যে ক্রয় মূল্য দ্বারা এই যে 20% করে লাভের অংশ এই যে 2 টাকা, এটার সাথে যোগ করছি ওই 3 টাকাটা, যোগ করে আমাদের এই বিক্রয় মূল্যটা বের করছি। এইভাবে আর কি সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম আরো অনেকগুলো ম্যাথ আছে, আমরা অনেকগুলো হচ্ছে প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে আমরা পেরে যাব, কোনো সমস্যা নেই। এরপর একটা উদ্দীপক দেওয়া আছে, চলো উদ্দীপকটা দেখি। লেখা আছে বেসিক স্যালারি দেওয়া আছে, হাউস রেন্ট দেওয়া আছে, তারপরে হচ্ছে মেডিকেল অ্যালাউন্স দেওয়া আছে, অ্যান্ড ডিডাকশন দেওয়া আছে, আর হচ্ছে টোটাল স্যালারি বের করতে বলছে। এখন আমরা প্রশ্নটা একটু দেখব। এটা উদ্দীপক ছিল, প্রশ্নে বলা আছে কিভাবে মোট বেতন হিসাব করা যাবে। মোট বেতন মানে টোটাল স্যালারি কিভাবে বের করা যাবে এটাই বলছে। সো প্রথমেই ধরো আমাদের এখানে অপশনগুলো দেওয়া আছে A2 B2 C2 D2, তাহলে মানে 2 এর ঘরের, ঠিক আছে? তাহলে এটা যে A, এই যে এটা 1 এটা 2 ধরলাম, ঠিক আছে? তাহলে এই ঘরটার বের করতে বলছে, ঠিক আছে? আমাদের ধরো এই ঘরটার বের করতে বলছে। তাহলে এটা A2, এটা B2, এটা C2, এটা D2। বের করার নিয়ম হচ্ছে প্রথমে আমাদের বেসিক স্যালারির সাথে হাউস রেন্টটাকে গুণ করে পার্সেন্টেজ করে দিতে হবে, অ্যান্ড মেডিকেল, এই দুইটা বের করে দেওয়ার পরে তার হচ্ছে হাউস রেন্ট কত টাকা আসে সেইটা আর কি, এই বেতন অনুসারে তার হাউস রেন্ট কত আসে এটা চলে আসবে। তারপরে তার সাথে বেতনের সাথে তাকে আবার আলাদা করে মেডিকেল ভাতা দেওয়া হয়, মেডিকেল ভাতা তার যোগ হবে, এবং হচ্ছে ডিডাকশন মানে কর্তন করে নেওয়া হয়, একটা পার্সেন্টেজ কর্তন করে নেওয়া হয় ট্যাক্সটা। তাহলে ট্যাক্স তার ধরো 90 টাকা কেটে নেওয়া হয়, তাহলে মাইনাস হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের A2 ইন্টু B2, ঠিক আছে? A2 ইন্টু B2, তারপরে হচ্ছে আমাদের প্লাস C2 মাইনাস D2। ওকে, সো আমাদের এখানে বেসিক স্যালারি দেওয়া আছে, হাউস রেন্ট দেওয়া আছে, মেডিকেল অ্যালাউন্স দেওয়া আছে, ডিডাকশন দেওয়া আছে, টোটাল স্যালারি বের করতে বলছে। তো প্রথমেই আমরা প্রশ্নটা বলছে যে কিভাবে মোট বেতন নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যেহেতু টোটাল স্যালারি বের করতেই বলছে, এখন আমাদের অপশনগুলোতে আমরা দেখব, দেখো A2 B2 C2 এরকম করে দেওয়া আছে। তার মানে আমাদের এখানের A2 B2 C2 ঘরে আর কি আমাদের বের করতে হবে। A2 B2 C2 ঘর কোনগুলো, এটা A, এটা B, এটা C, এই ঘরে এগুলোকে কলাম বলা হয়। এই বরাবর সারি, ধরে নিলাম এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে A2 কোনটা, এটা না,
A2, তাহলে এটা কি B2, এটা C2, তাই না? আচ্ছা, এখন বের করতে বলছে টোটাল স্যালারি। টোটাল স্যালারি বের করার নিয়ম হচ্ছে আমাদের হাউস রেন্টের সাথে হচ্ছে বেসিক স্যালারি যোগ করতে হবে, তার সাথে মেডিকেল ভাতা হচ্ছে যেটা হচ্ছে ডিডাকশন করে কর্তন করে কেটে এটা মাইনাস করে দিতে হবে। যদি আমাদের এখানে হাউস রেন্টটা না দেওয়া থাকতো তাহলে আমাদের নিয়ম ছিল হচ্ছে A2 এর সাথে B2 গুণ করে পার্সেন্টেজ করে দিতে হইতো। কত পার্সেন্ট? 45% করে দিত। A2 দেন গুণ দিয়ে 45% দিয়ে তারপর প্লাস হচ্ছে C2 দেন মাইনাস D2, ঠিক আছে? এভাবে করতে হতো। মাইনাস কেন? কারণ ডিডাকশন মানে কর্তন, তাই মাইনাস করে নেওয়ার জন্য। কিন্তু যেহেতু আমাদের এখানে প্রত্যেকটার মান দেওয়া আছে, প্রত্যেকটার ঘরে কিন্তু মান দেওয়া আছে, যে কারণে আমাদের খুব সিম্পল, এটার কোনো ঝামেলা নাই। আমাকে করতে হবে A2 প্লাস, যেহেতু এটার মান দেওয়া আছে, মান বের করতে হচ্ছে না, তাই এটার সাথে এটা যোগ করে দেবো, এটার সাথে এটা যোগ করে দেবো, কারণ মেডিকেল ভাতা সবাইকে দেওয়া হয় বেসিক স্যালারির সাথে। তাহলে এই তিনটা যোগ মাইনাস ডিডাকশন, ঠিক আছে? D2 ডিডাকশনের মধ্যে 90 টাকা তার কেটে নেওয়া হয়, তাই এটা মাইনাস করে দেবো। এটা কোথায় আছে? এই যে দেখো খতে আছে যে A1 প্লাস B1 প্লাস C1 মাইনাস হচ্ছে D2, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? নেক্সট কোশ্চেনে বলা হয়েছে প্রশ্নবোধক ঘরের যে প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া আছে সেখানে বাড়ি ভাড়ার জন্য কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে? বাড়ি ভাড়া নির্ণয়, আমি এইমাত্রই বললাম যে এখানে যে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে বাড়ি ভাড়া নির্ণয় করার জন্য তার নিয়ম হচ্ছে A2 বেসিক স্যালারির সাথে 45% পার্সেন্টেজ করে দিতে হবে, গুণ করে পার্সেন্ট। তাহলে আমাদের এটা হচ্ছে A3-তে আছে, A3 গুণ 45%, এই যে এটা করে দিতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে ক। অ্যান্সার হচ্ছে আমাদের এখানে ক। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে আবারও। উদ্দীপক বলছে নেম XYZ, বাংলায় সে এত পেয়েছে, ইংরেজি এবং ম্যাথে দেওয়া আছে, টোটাল কত? তাহলে যেহেতু তার মানগুলো দেওয়াই আছে, তাহলে বি, এটা কোন ঘর? বি নাম্বার কলামে 2 নাম্বার সারি, তাহলে B2 C2 D2, তাহলে B2 প্লাস C2 প্লাস D2 যোগ করে দেবো, যেটা আসবে সেটাই অ্যান্সার। এখন যোগের দুইটা নিয়ম আছে, দুইটা নিয়মে যোগ করা যায় আমরা জানি। সো এইভাবে যে সমান 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 দিয়ে B2 প্লাস C2 প্লাস D2 এভাবে যোগ করা যায় একটা নিয়ম। আর একটা নিয়ম কি? সমান সমান চিহ্ন দিয়ে সাম দিয়ে রেঞ্জ দিয়ে করা যায়, ঠিক আছে? রেঞ্জ কীভাবে বের করতে হয়? যে শুরুরটা আর শেষেরটা বসাইতে হয়, যে শুরুরটা দিছে B2 তারপরে হচ্ছে কোলন D2, তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। 1 আর 2 কোথায় আছে? কতে, অ্যান্সার হচ্ছে ক। এটা কেন হবে না? এখানে প্লাস চিহ্ন দেওয়া যাবে না, রেঞ্জে কখনো প্লাস চিহ্ন হয় না, ঠিক আছে? রেঞ্জে কখনো প্লাস চিহ্ন হয় না, রেঞ্জ সবসময় আমাদের কোলন দিয়ে হয়, ঠিক আছে? আর কেন আরও হবে না যোগ চিহ্ন? কারণ সামনে তো আমরা অপারেন্ট হিসাবে সাম লিখেছি, সামকেই তো আমরা হচ্ছে যোগ দ্বারা বোঝানো হয়, তাই না? আচ্ছা, তারপর আর একটা উদ্দীপক দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আয়তন কত। সো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা আমরা সূত্র তো জানি। সো প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রশ্ন মানে হচ্ছে প্রশ্নবোধক যে সেলটা রয়েছে এই সেলটা ঠিকানা কি? এটা D নাম্বার কলামের 2 নাম্বার সারিতে অবস্থান করতেছে, এটার নাম হলো D2, ঠিক আছে? তাহলে D2 কোথায় আছে? ঘতে, অ্যান্সার হচ্ছে ঘ। বলছে উক্ত সেলের সঠিক সূত্র কি? সবগুলো গুণ করতে হবে। আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে A2 ইন্টু B2 ইন্টু C2। তাহলে আমাদের 2 রকমের সূত্র আছে, এখন এখানে প্রোডাক্ট দিয়ে করছে, তাহলে ইকুয়াল ইকুয়াল প্রোডাক্ট A2 ইস টু কি হবে? আমাদের এখানে এটা লাস্টেরটা কত ছিল আমরা একটু দেখি, লাস্টেরটা হচ্ছে C2, তাহলে অ্যান্সার হবে A2 থেকে C2। A2 থেকে C2 কোথায় আছে? এটা অ্যান্সার হচ্ছে খ। A2 থেকে C2 রেঞ্জ প্রোডাক্ট সমান সমান সব ঠিক আছে। এরপর আবার একটা উদ্দীপক দাস, উদ্দীপক দেখি। নেম XYZ, বাংলায় হচ্ছে ম্যাথে অ্যান্ড ইংরেজিতে মার্ক আছে, টোটাল দেওয়া নেই, এভারেজ দেওয়া নেই। আচ্ছা, এবং এভারেজের ঘরে প্রশ্নবোধক চিহ্ন। ওকে ফাইন, আমরা প্রশ্নটা আগে দেখি। প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে হচ্ছে প্রশ্নবোধক সেলের অর্থাৎ F2 সেলের কত হবে? F2 সেল হচ্ছে এভারেজ বের করতে বলছে, তাহলে আমাদের সবগুলো সেল যোগ করে, যেহেতু 3টা সেল, সে বাংলায় কত পেয়েছে, ইংরেজিতে আর ম্যাথে কত পেয়েছে, 3টাকে যোগ করব, যোগ করে 3 দ্বারা ভাগ করব, তাহলে অ্যান্সার বের হয়ে যাবে। অ্যান্সার হচ্ছে 60 আসে, তোমরা একটু যোগ করে ভাগ করে দেখো, অ্যান্সার 60 আসবে। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে X এর টোটাল নাম্বার বের করার সূত্র কি? টোটাল নাম্বার হচ্ছে আমাকে ফার্স্টে 2 ভাবে করা যায়, সমান সমান চিহ্ন দিয়ে আমরা হচ্ছে B2 প্লাস C2 প্লাস D2 এভাবেও করতে পারি, ঠিক আছে? অথবা সাম দিয়ে আমাদের করতে পারি। তাহলে আমাদের এই যে সাম দিয়ে B2 ইস টু D2 এই রেঞ্জটা বসানো হয়েছে। তাহলে অ্যান্সার 1 আর 3, 1 আর 3 কোথায় আছে? খতে, অ্যান্সার হচ্ছে খ। নেক্সট আমরা উদ্দীপক দেখব। আবারও আমাদের এখানে এই যে একই রকম ম্যাথ দিছে, এটা তো তোমরা সবাই পারবা। XYZ দেওয়া আছে, বাংলা ইংরেজি ম্যাথ দেওয়া আছে, এবং দেখো সবগুলো কিন্তু বোর্ড কোশ্চেন, বোর্ড এই যে যশোর বোর্ড 2024-এ আসছে। সো বোর্ড কোশ্চেনগুলো তোমরা সবাই ভালো মতো করবে, ঠিক আছে? এভারেজ বের করতে বলা হয়েছে। প্রশ্নবোধক সেল এর নাম কি? সেলের নাম হচ্ছে এই যে এটা F নাম্বার কলামের
4 নাম্বার সারিতে অবস্থান করতেছে, এটার নাম হলো F4। F4 কোথায় আছে? গতে। অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে এক্স এর টোটাল হচ্ছে নির্ণয়। আচ্ছা, এক্স এর টোটাল নির্ণয়। এক্স এর টোটাল নির্ণয় করার সূত্র হচ্ছে এইটা এইটা এইটা, তিনটা যোগ করে দিব, টোটাল বেড়ে যাবে। সমান সমান চিহ্ন B2C2D2, ঠিক আছে? B2C2D2, এটা হচ্ছে সূত্র। আর একটা সূত্র করতে পারি, সমান সমান চিহ্ন দিয়ে সাম লিখে রেঞ্জ দিয়ে দিলাম, B2:D2। এই হলো আমাদের অ্যান্সার। হ্যাঁ, তো আমাদের এখানে এই যে এই একটা আছে, আর একটা কি, আর একটা সাম দিয়ে, এই যে সাম দিয়ে। অ্যান্সার 1 আর 3। 1 আর 3 কোথায় আছে? খতে। অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। ওয়ার্কশিটে একই কোশ্চেন, ঠিক আছে? একই কোশ্চেন, এটা আমি জানি তোমরা পারবা, আমি খালি জাস্ট করে দিচ্ছি, অ্যান্সার দাগায় দিচ্ছি। এটার অ্যাভারেজ বের করতে বলছে, এই তিনটা যোগ করবা, ঠিক আছে? যোগ করলে যেটা আসবে, যে মানটা আসবে, সেটা 3 দ্বারা ভাগ করবা, কারণ আমরা জানি টোটালের সাথে যেহেতু 3টা আছে, এভারেজ করার জন্য 3 দ্বারা ভাগ করতে হয়। 3 দ্বারা ভাগ করলে অ্যান্সার আসে হলো আমাদের 55। নেক্সট, এক্স এর টোটাল নাম্বার এর জন্য, আচ্ছা এক্স এর টোটাল নাম্বার বের করার সূত্র না, টোটাল নাম্বার বের করার সূত্র হচ্ছে B2+C2+D2 = সাম B2:D2। 1 আর 3 খ অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। নিচের ওয়ার্কশিটটা পড়ো। বাংলা ফার্স্ট পেপারে এত এত মার্কস পেয়েছে টোটাল। আচ্ছা, প্রশ্নবোধক চিহ্নের ঘরটার নাম কি? ঘরের নাম হলো E2, কারণ ই নাম্বার কলামে আগে কিন্তু ই আসবে, তারপরে আগে কলাম পরে সারি। কেউ আবার 2E দাগায় দিও না, ঠিক আছে? E2, এটা মনে রাখো, অনেকে ভুল করে ফেলো এক্সাইটিং এর জন্য। পরীক্ষার হলে যখন তুমি অনেক কিছু পারো বা অনেক কিছু জানো, তখন পারা জিনিস বেশি ভুল হয়ে যায়, ঠিক আছে? আইসিটি অনেক সহজ, অনেক সহজ, তারপরে দেখা গেছে যে তোমরা অর্ধেক কোশ্চেন সব ভুলভাল দাগাই দিয়ে আসছো। সো ভুলভাল দাগাবা না, একটু মাথা ঠান্ডা করে অনেক টাইম আস্তে আস্তে দাগাবা। জেড নামের শিক্ষার্থী বাংলায় উভয় পত্রে প্রাপ্ত নাম্বার সমান হলে বাংলা হচ্ছে দ্বিতীয় পত্রের মোট নাম্বার নির্ণয় সূত্র বা নির্ণয় করার জন্য কোনটা ব্যবহার করতে হবে? খুব সহজ। আমরা হচ্ছে যেহেতু সে বাংলায় মার্কস পেয়েছে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে B4 নাম্বার কলাম এটা আছে, তাহলে দুইটাতে সেম মার্কস পেয়েছে, তাই না? তাহলে সেম মার্কস পাওয়ার জন্য 2 দ্বারা গুণ করে দিতে হবে, শেষ। যেহেতু B4-এ একটা মান দেওয়া আছে, সেটার সাথে গুণ করে দেবো 2। ওকে, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে A2, B2, C2 সেল 3টির গুণফল নির্ণয় করো। সহজ, আমরা প্রথমেই A2 × B2 × C2 এভাবে করতে পারি। সমান সমান চিহ্ন যেহেতু অপশনে দেওয়া নেই, তাহলে না দিলেও হবে। সো অ্যান্সার হচ্ছে 1 হবে। অ্যান্ড প্রোডাক্ট লিখে রেঞ্জ বসাতে হবে A2 থেকে C2। তাহলে 1 আর 3, 1 আর 3 কোথায় আছে? খতে। অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে চলে যাব। একটা উদ্দীপক দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, আর প্রস্থ দেওয়া আছে। ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য × প্রস্থ। আচ্ছা, 2টা গুণ করে দিতে হবে। বলছে C2, এই যে সি নাম্বার কলামে 2 নাম্বার সারি, অর্থাৎ আমাদের এই যে এইটাই ক্ষেত্রফল নির্ণয় C2। তো C2 সেলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কোন সূত্রটি ব্যবহার করতে হবে? অবশ্যই সমান সমান চিহ্ন থাকতে হবে। দেখো 2টার মধ্যে দেওয়া আছে সমান সমান চিহ্ন, আর 2টার মধ্যে দেওয়া নেই। তাহলে প্রথমেই ক আর ঘ বাদ, তারপরে আগে প্রোডাক্ট লিখে রেঞ্জ বসাইতে হবে। রেঞ্জের ক্ষেত্রে আমরা খেয়াল করব, যেহেতু এটা এ বড় হাতের, বি বড় হাতের, তাহলে A2 × B2 যখন দিব, A2 × B2 দিব, অবশ্যই বড় হাতের A2 B2 হইতে হবে। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো MCQ এর মধ্যে। আর প্রোডাক্ট মান দেখো এখানে PRODUCT হবে, লিখছে ই, তার মানে দেখে বোঝাচ্ছি এটা ভুল আগেই। অ্যান্সার হচ্ছে খ, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে যাব। আর একটা উদ্দীপক দেওয়া আছে, দ্রব্যের নাম, দাম দেওয়া আছে এবং পরিমাণ। ধরো তোমার আম্মু বলছে যাও বাজার থেকে ডাল কিনে নিয়ে আসো। এখন তুমি যা বলছো আঙ্কেল ডালের দাম কত? বলছে 120 টাকা। তোমার আম্মু বলেছে 60 কেজি ডাল কিনে নিয়ে আসবি, নাহলে তোর পিটানি আছে। এখন যেহেতু 60 কেজি ডাল কিনে আনতে বলছে, মোট কত টাকা তুমি মনে মনে হিসাব করছো। আম্মু বলছে 60 কেজি ডাল কিনে আনতে, আঙ্কেল বলছে 120 টাকা কেজি, এখন কয় টাকা? মনে মনে গুণ করে দিবা, শেষ। এত ঝামেলা মানে মাথায় চিন্তা করার কোনো কিছুই নাই, 2টা গুণ করে দিবা। ধরো তোকে একটা কলম কিনতে বলা হয়েছে, একটা কলমের দাম যে 5 টাকা হয়, ঠিক আছে? 5টা কলমের দাম কত? 5 × 5, 5 × 5 = 25, তাই তো? তো এইভাবে আমরা খালি জাস্ট গুণ করে দিব মনে মনে। হ্যাঁ, তাহলে মনে মনে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকে আলোকে প্রশ্নবোধক চিহ্নটির নাম কি? প্রশ্নবোধক চিহ্নের সেলের নাম কি? এটা ডি নাম্বার কলামের 2 নাম্বার সারিতে আছে, এটার নাম হলো D2। এই যে অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট, উক্ত সেলের সূত্রটা কি? উক্ত সেলের সূত্র হচ্ছে B2 × C2, 2টা গুণ করার সূত্র কি? B2 × C2। এখন প্রোডাক্ট দিয়ে করছে, সমান 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 দিয়ে প্রোডাক্ট লিখবো, B2 আর C2 গুণ করে দিছি, তাহলে এই যে প্রথমটাই অ্যান্সার হচ্ছে ক।
ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। আরেকটা দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়, ভূমি আর উচ্চতা। ঠিক আছে, ভূমি আর উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমাদের হচ্ছে বলছে প্রশ্নবোধক সেল এর মান নির্ণয় করো, দুইটাকে গুণ করে দিব, ভূমি কোণ উচ্চতা করলে ক্ষেত্রফল নির্ণয় বের হয়ে যাবে। তাহলে এটা দেওয়া আছে এ নাম্বার কলামে 4 নাম্বার সারিতে A4, আর এটা দেওয়া আছে বি নাম্বার কলামে 4 নাম্বার সারিতে, তাহলে হচ্ছে B4। A4 ইন্টু B4 দুইটাকে গুণ করে দিব, এটা একটা, আর প্রোডাক্ট লিখে দুইটাকে গুণ করে দিলেই মানে হচ্ছে রেঞ্জ বসায় দিলেই হবে। দেখো এখানে সমান সমান মানে দিয়ে ফেলছে, প্লাস চিহ্ন দিছে, প্লাস চিহ্ন কি হবে, রেঞ্জে কখনো প্লাস মাইনাস যোগ বিয়োগ কিচ্ছু হয় না, সো এটা আগেই ভুল। তাহলে অ্যান্সার 1 আর 2, 1 আর 2 কোথায় আছে, কতে আছে, অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেন, প্রোডাক্ট দ্বারা কোন ধরনের প্রক্রিয়া বোঝানো হয়, প্রোডাক্ট দ্বারা গুণ করার প্রক্রিয়া বোঝানো হয়। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। দেখো এখানে উদ্দীপকে কি বলা আছে, উদ্দীপকে বলা আছে দ্রব্যের নাম তেল, দাম দেওয়া আছে হচ্ছে 110 টাকা, পরিমাণ 70 কেজি, অ্যান্ড মোট কত, এটা বের করতে বলছে। এখন প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তাই তো। এখন প্রথম কোয়েশ্চেন হচ্ছে উদ্দীপকের আলোকে প্রশ্নবোধক চিহ্নের সেল এন্ড ঠিকানা কোনটি, তাহলে এটা ডি নাম্বার কলামে 2 নাম্বার সারি আছে, তাহলে অ্যান্সার হচ্ছে D2, ঘ অ্যান্সার। উক্ত সেলের সঠিক সূত্র কোনটা, দুইটাকে গুণ করে দিতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে গুণ চিহ্ন দিলাম, তাহলে হচ্ছে B2 না, হ্যাঁ B2 গুণ C2, এটাই হচ্ছে আমাদের সূত্র। এখন এখানে প্রোডাক্ট দিয়ে করতে হবে, তাহলে সমান সমান দিব, প্রোডাক্ট লিখবো B2 is to C2, অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেন চলে যাব। এই কোশ্চেনগুলো অনেক রিপিট আছে, কারণ অনেকবার বোর্ডে আসছে দেখে আমরা অনেকবার রাখছি। দেখো 23, ঠিক আছে। সো এই কোশ্চেনগুলো অনেকবার প্র্যাকটিস করবা, তাহলে ভালো করতে পারবা। চালের মোট ক্রয় মূল্য নির্ণয়ের জন্য নিচের কোন সূত্রটি সঠিক, দেওয়া আছে চাল এবং গম দুইটা দ্রব্যের নাম, ক্রয় মূল্য, পরিমাণ, বিক্রয় মূল্য বের করতে বলছে, মোট বিক্রয় মূল্য। তো আমাদের এখানে ক্রয় আর বিক্রয় মূল্য যদি থাকে, আমি বলছিলাম একটা সূত্র প্রয়োগ করে কাজ করতে হয়, আমরা জানি। সো এখানে আমাদের হচ্ছে বলছে যে সূত্রেই বলছে যে চালের ক্রয় মূল্য নির্ণয় করো। চালের ক্রয় মূল্য মানে কি, এখানে একটা যে প্রতি কেজির দাম হচ্ছে দেওয়া আছে 40 টাকা, 20 কেজি দরকার, সো দুইটাকে গুণ করে দিতে হবে, B2 গুণ C2, এই কাজ করতে হবে। সো প্রোডাক্ট লিখে সমান সমান দিব, প্রোডাক্ট দিব, এই যে এরকম ব্র্যাকেট চিহ্ন দেওয়া থাকতে পারে, দেখো ব্র্যাকেট চিহ্ন শুরুতে চলে আসছে, ভুল, ঠিক আছে। এখানে সবই ঠিক আছে, সমান সমান চিহ্নটা দেওয়া নেই, ভুল। এখানে দেখো সমান সমান চিহ্নের পর মানে হচ্ছে ব্র্যাকেট দিছে, তাহলে এটাও ভুল। সমান সমান চিহ্ন, প্রোডাক্ট, তারপরে B2 is to C2, মানে এটা অথবা এটা যে কোনো একটা সূত্র অ্যান্সার সঠিক, সো অ্যান্সার হচ্ছে ঘ। হ্যাঁ, তারপরে পরবর্তীতে বলছে যখন আমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করতে বলবে, যখন প্রশ্নের মধ্যে লেখা থাকবে বিক্রয় মূল্য নির্ণয় করে, তখন আমাদের সূত্রটা ডিফারেন্স হবে। হ্যাঁ, সো আমাদের এখানে বিক্রয় মূল্য নির্ণয় করতে বলছে কার, গমের, ঠিক আছে, 5% লাভে। ওকে ফাইন, 5% লাভে গমের বিক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে, আমাদের হচ্ছে বিক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের কাজ হচ্ছে D3, আমরা আগে মোট ক্রয় মূল্য নির্ণয় করে নিব, যেটা আসবে সেটা হচ্ছে D3-তে আছে, ঠিক আছে। এই D3-র সাথে গুণ করে দিব 5% লাভ, যেটা বেরোবে লাভের অংশ, ঠিক আছে, এটার সাথে গুণ করে দিব কত, 5% লাভের হার। এইটা পুরোটা গুণ করে দিয়ে আসলো লাভের হার। লাভের হার আসার পরে এইটুকু লাভের হার আসলো, ওকে ফাইন। এরপরে আমাকে লাভ ছাড়াও আমার কি বিক্রয় মূল্য আছে না, ওই বিক্রয় মূল্যটা অ্যাড করে দিতে হবে, কারণ লাভ ধরো 2 টাকা, 3 টাকা দিয়ে তুমি কলমটা কিনছো, 3 আর 2 যোগ করে তো 5 টাকা দিয়ে বিক্রি করবা, তাই না। সো অ্যান্সার হচ্ছে ক। একটু আগেই বলছিলাম, কলম দিয়ে উদাহরণ দিছিলাম, এখানে ধান বা গম যে কোনো একটা কিছু নাম পরিবর্তন করে দিবে। এরপর হচ্ছে চাল, ডাল, তেল এর দর মানে প্রতি কেজি দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে। ওকে, দেখো এটা কুমিল্লা বোর্ড 2023 আসছে। তাহলে ডি সেলে চালের দাম কত আছে, ডি নাম্বার এসে চালের দাম কত, দুইটাকে গুণ করে দিলে যেটা আসবে সেটা। তাহলে B2, এটা হচ্ছে কোথায় আছে, বি নাম্বার কলামে 2 নাম্বার সারিতে চাল, তাহলে B2 ইন্টু C2, B2 ইন্টু C2 কোথায় আছে, এটা অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। বলছে D5 সেলের বিক্রয়ের সূত্র, আচ্ছা ব্যয়ের সূত্র নির্ণয় করতে বলছে। D5 কোনটা, এই যে এখানে না, ডি নাম্বার কলামের এই যে এটা মোট। তাহলে এগুলো সব বের করব আগে, হ্যাঁ সব বের করে 3টা যোগ করে দিব, যেটা আসবে সেটা মোট।
তাহলে এটা হচ্ছে D2 D3 D4 সবগুলো যোগ করে দিতে হবে। সো অ্যান্সার হচ্ছে আমাদের D2 D3 D4, অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেন, আবার একটা উদ্দীপক দেওয়া আছে, ইউরিয়া, পটাশ আর হলো ফসফেট, এগুলো দ্রব্যের নাম, কেজি দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে, খরচ। আচ্ছা, খরচের ওখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা যাচ্ছে সেলে, তাই না? বলছে প্রশ্নবোধক চিহ্নের সেল অ্যাড্রেস কোনটা? ডি নাম্বার কলামের 3 নাম্বার সারি দেখা যাচ্ছে, অ্যান্সার হচ্ছে D3। নেক্সট কোশ্চেন চলে যাব আমরা। বলছে প্রশ্নবোধক সেলের ঘর পূরণের ফর্মুলা কি? দুইটাকে গুণ করে দিব, তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। সো অ্যান্সার B3 × C3। ওকে, তারপর আবারও ক্রয় আর বিক্রয় মূল্য দেওয়া আছে, মনে আছে তো ক্রয় বিক্রয়ের সূত্র কি হবে? আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে প্রশ্নবোধক সেলের ঠিকানা কোনটা? প্রশ্নবোধক সেল হচ্ছে সি নাম্বার কলামে 2 নাম্বার সারিতে আছে C2। কোথায় আছে C2? এই যে খতে, অ্যান্সার হচ্ছে C2। বলছে বিক্রয় মূল্য নির্ণয় করো, তার মানে এখানে বিক্রয় মূল্যটা নির্ণয় করতে বলছে। দুইটাকে গুণ করব, দেন আবার যোগ করে দিব এটা দ্বারা। তাহলে দুইটাকে গুণ করলাম, A2 × B2, ঠিক আছে? A2 × B2 করে পার্সেন্ট করব, করে আবারও A2 যোগ করে দেব। সো কোথায় আছে A2 × B2, পার্সেন্ট করলাম, A2 যোগ করে দিলাম, অ্যান্সার কোথায় আছে? ঘতে, অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আর একটা উদ্দীপক দেওয়া আছে, নাম হলো কামাল, স্যালারি পায় হচ্ছে 22,000 টাকা, মেডিকেল ভাতা পায় 500 টাকা, হচ্ছে PF% কাট, মানে হচ্ছে তার ওই যে কাট করে নেয় তার হচ্ছে স্যালারি থেকে যে ট্যাক্সটা সেটা কেটে নেয়। আর হলো নিট স্যালারি কত? ওকে ফাইন, তাহলে নিট বেতন নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তাকে আগে কি করে নিতে হবে, তার যে এখান থেকে ফার্স্টে আমাদের কি করতে হবে, এখানে আমাদের হচ্ছে এটা কোথায় আছে দেখবো আগে। ওকে, স্যালারি আছে হচ্ছে C4-এ। ওকে, তাহলে আমাদের এই দুইটা যোগ করে দিব, যোগ করে এটাকে ই করে দেবো, ঠিক আছে? C4, এটা আছে C4-এ, তাহলে C4 প্লাস এটা আছে D4-এ, D4, আর এটা আছে হচ্ছে CDE, ই নাম্বার কলামে, তাহলে এটা E4। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, C4 প্লাস D4 মাইনাস E4, কারণ এই দুইটা কি যোগ হবে এবং এটা কি কর্তন, কাটা হচ্ছে, তাই না? কাট। সো এই দুইটাকে যোগ করে দেবো, এই দুইটা সেল, আর মাইনাস করবো E4, এটা যেটা যেখানে আছে সেটাই অ্যান্সার, এরকম অ্যান্সার, ঠিক আছে? আর তাছাড়া আমাদের হচ্ছে পার্সেন্টেজ বের করতে হবে। পার্সেন্টেজ বের করার জন্য যেহেতু বলছে 5% লাভে, সো অ্যান্সার হচ্ছে যে C4-এর সাথে 5% পার্সেন্টেজ করে দেবো। সো অ্যান্সার দেখাই যাচ্ছে, এটা একদম পুরোপুরি হুবহু মিলে গেছে, এটা অ্যান্সার। এবং গুণ চিহ্ন কখনোই আমাদের এরকম হবে না, স্টারের মতন হবে, দেখে বোঝা যাচ্ছে অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে চলে যাব। সো উদ্দীপকে কি বলা হয়েছে দেখো, নেম দেওয়া আছে হাফিজ, বেসিক স্যালারি হচ্ছে 17,500 টাকা, হাউস রেন্ট 45% দেয়, আর হচ্ছে তার মেডিকেল ভাতা দেওয়া হয় হচ্ছে 900 টাকা, আর কল্যাণ তহবিলের চাঁদা হচ্ছে 350 টাকা কর্তন করা হয়। নিট স্যালারি কত? প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, তো আমাদের এখানে 261 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে হাউস রেন্ট বের করো, হাউস রেন্ট নির্ণয় করতে বলছে। হাউস রেন্ট কত? 45% দেওয়া হয় তার বেতনের। বেতন কত? বি নাম্বার কলামে 2 নাম্বার সারিতে দেওয়া আছে, তাহলে অ্যান্সার হচ্ছে B2 ইন্টু এই যে হাউস রেন্ট 45% দেওয়া হয় না, তার বেতনের 45%, তাহলে আমি গুণ করে পার্সেন্টেজ করব, তাহলে আমাদের হাউস রেন্ট বেড়ে যাবে। তাহলে হাউস রেন্ট কি? B2 ইন্টু 45%, এটা কোথায় আছে? গতে আছে। এই হাউস রেন্ট বের হয়ে গেল, এই হাউস রেন্ট পেলাম, এটা হচ্ছে তার বাসা ভাড়া। ওকে ফাইন, এবার পরবর্তীতে বলছে হাফিজের নিট স্যালারি কত, এই যে এটা বের করতে বলছে, মানে প্রশ্নবোধক চিহ্ন কি হবে। সো নিট স্যালারি বের করার জন্য তার বেসিক বেতন দেওয়া আছে, এখন হাউস রেন্ট কে কত পাই, যে এটা পাই, এটাও দেওয়া আছে, এটার সাথে যোগ করে দিব কি, এই যে হাউস রেন্টের সাথে যোগ করে দেবো বেসিক স্যালারি। বেসিক স্যালারি কত? 17,500 টাকা, এটা কলাম নাম্বার B2-তে আছে, আমি লিখলাম B2। তার সাথে মেডিকেল ভাতা তাকে কত দেওয়া হয় বেতনের সাথে? 900 টাকা, তাহলে এটা হচ্ছে D2-তে দেওয়া আছে। এগুলো সব পাওয়ার পর তার থেকে কেটে নেওয়া হয় 350 টাকা, তাহলে মাইনাস 350 টাকা লিখলাম, বা E4 লিখলেও হবে, ঠিক আছে? সরি, E2 লিখলেও হবে এই জায়গায়। অ্যান্ড নিট স্যালারি কত? এখন আমরা এগুলো সবগুলো ক্যালকুলেটারে করবো, ক্যালকুলেট করে দেখি B2-তে কত দেওয়া আছে। B2-তে আছে 17,500 টাকা, লিখলাম 17,500 টাকা, ক্যালকুলেটার চাপলাম অ্যান্ড গুণ দিলাম 45% দিলাম, পার্সেন্টেজ করে দিলাম, অ্যান্সার আসছে এখানে আসছে হচ্ছে 7,875 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হাউস রেন্ট দেওয়া হয়, এই স্যালারির উপরে তাকে এত টাকা হাউস রেন্ট দেওয়া হয়। এটার সাথে যোগ করে দিব, এটার সাথে যোগ করে দিব কত? 7,875 টাকার সাথে যোগ করব প্লাস 17,500 টাকা যোগ করলাম, তার সাথে যোগ করব 900 টাকা যোগ করলাম, এবার আসছে আমাদের হচ্ছে 26,275 টাকা। এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে মাইনাস 350 টাকা,
ঠিক আছে, বিয়োগ করলে আসে 25,925 টাকা। 25,925 টাকা কি খতে আছে দেখছো, 25,925 টাকা। সো অ্যান্সার হচ্ছে খ। ঠিক আছে, 25,925 টাকা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 25,925 টাকা, অ্যান্সার হচ্ছে খ। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে চলে যাব। হাফিজ সাহেবের বেসিক হচ্ছে এর জন্য বাড়ি ভাড়ার যোগ করার সূত্র। আচ্ছা, হাফিজ সাহেবের বেসিকের সাথে বাড়ি ভাড়ার সূত্র কিভাবে করব আমরা? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের প্রথমত করতে হবে কি, আমরা একটু দেখি, দাঁড়াও অপশনগুলো। প্রথমে আমরা কি করছি, তার যে নিট বেতন, তার যে স্যালারি, সেই স্যালারির সাথে গুণ করছি 45%, তাই না? এই স্যালারির সাথে গুণ করলাম 45%, গুণ করছি, গুণ করার পরে তার সাথে যোগ করে দিছি হচ্ছে তার বেসিক বেতন। এটা হচ্ছে তার বেসিক বাসা ভাড়া, তাহলে যোগ করার জন্য আমার এই সূত্র। এছাড়া চাইলে আমি কি করতে পারি, যে C2তেই তো এটা বের করছি, তাই না? এটা তো পুরোটা C2, তাই না? C2তেই তো আমি হাউস রেন্ট বের করছি, তাহলে এটা C2 প্লাস B2 লিখতে পারি, বা B2 প্লাস C2 লিখতে পারি। তাহলে অ্যান্সার হচ্ছে 2 ও 3। 2 ও 3 কোথায় আছে? গতে আছে, অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেন, আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, উদ্দীপকে বলা আছে, দেখো এইরকম কোশ্চেন কিন্তু আমাদের অনেক আসছে, অনেকবার বোর্ডে আসছে, সো দ্যাট এগুলো খুব ভালো মতো করে যাবা। বলছে বিক্রয় মূল্য নির্ণয় করতে, এরকম হয়তো। সো আমরা আগে উদ্দীপকটা দেখি। বলছে ক্রয় মূল্য 300 টাকা দেওয়া আছে, লাভের পার্সেন্ট হচ্ছে 5%, বিক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে আমাদের এখানে কি করব, এই দুইটাকে আগে গুণ করে দিব। এটা A2তে আছে, A2 ইন্টু B2 গুণ করব, যেহেতু লাভের হার বলছে, হার মানে কি পার্সেন্ট, ঠিক আছে, পার্সেন্ট করলাম। এইটুকু আসার পরে যোগ করব, যেহেতু বিক্রয় মূল্য নির্ণয় করতে বলে, তাহলে A2 আবার যোগ করে দেব। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা প্রশ্নটা দেখি, আমি অ্যান্সারটা আগে বের করলাম, A2 আর হলো B2। আমরা প্রশ্নটা দেখি। প্রশ্ন বলছে উদ্দীপকের প্রশ্নবোধক চিহ্নর ঠিকানা কি? A2 আর B2 দেওয়া ছিল, এটা হচ্ছে C2, অ্যান্সার হচ্ছে ঘ। উক্ত সেলের সূত্র কোনটি? উক্ত সেলের সূত্র আমি ইতিমধ্যে বলে ফেলছি, A2 ইন্টু B2 গুণ করব, পার্সেন্ট করব, A2 যোগ করে দিব, অ্যান্সার হচ্ছে ক। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। আবারও আব্দুর রহমান, তার স্যালারি দেওয়া আছে, বাসা ভাড়া দেওয়া আছে, চিকিৎসা ভাতা দেওয়া আছে, কল্যাণ তহবিলের নির্ণয় করতে বলছে। খুবই সহজ, বাসা ভাড়া নির্ণয়ের সূত্র। বাসা ভাড়া নির্ণয়ের সূত্র কি? বাসা ভাড়া নির্ণয় হচ্ছে এই দুইটাকে গুণ করে দিব, এই দুইটাকে গুণ করে দিব, ঠিক আছে? এই দুইটা ঘরকে, এই দুইটা ঘর কোনটা? B2 গুণ C2 দিয়ে পার্সেন্ট করে দেব, এটাই অ্যান্সার। কোথায় আছে এটা? আচ্ছা, এখন অনেকেই দেখবে যে এইটা, কিন্তু সমান সমান চিহ্ন কিন্তু নাই, সমান সমান চিহ্ন নাই মানে ভুল, সমান সমান চিহ্ন মাস্ট বি দিতে হবে, অ্যান্সার হচ্ছে গ। নেক্সট বলছে যে C6 থেকে C9 ঘরের সংখ্যা গুণ করার সূত্র। আচ্ছা, C6 থেকে গুণ করব, ওকে ফাইন, সমান সমান চিহ্ন দিলাম, সমান সমান চিহ্ন দিয়ে C6 ইন্টু C7 C8 C9 সব গুণ করে দিব, তাহলে হয়ে যাবে। তো অ্যান্সার হচ্ছে 3, দেখাই যাচ্ছে। ওকে, যেহেতু বহুপদী কোশ্চেন, আরও একটা অ্যান্সার হবে, প্রোডাক্ট লিখে রেঞ্জ বসাই দিতে হবে। এখানে কিন্তু রেঞ্জ শুধু বসাইছে, প্রোডাক্ট কথাটা সামনে লেখে নেই। প্রোডাক্ট না করলে আমি বুঝবো কিভাবে যে গুণ হবে কোনটা, তাই না? তো প্রোডাক্ট লিখতে হবে, গুণ করতে বলছে মানে প্রোডাক্ট, তাই না? তাহলে প্রোডাক্ট লিখে তারপর রেঞ্জ দিতে হবে, সমান সমান চিহ্ন মাস্ট বি সামনে থাকতে হবে। তাহলে 2 ও 3, 2 ও 3 কোথায় আছে? গতে, অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেন চলে যাবে। ক্রয় মূল্য দেওয়া আছে, লাভের হার দেওয়া আছে, বিক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। আচ্ছা ঠিক আছে, বলছে টেবিলটি কোন সফটওয়্যারের কে নির্দেশ করছে? ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, পাওয়ার পয়েন্ট আর ডেটাবেস। এটা তো আমরা দেখেই বুঝতে পারছি এটা একটা স্প্রেডশিটের তাই না? স্প্রেডশিটের সাহায্যে আমরা সাধারণত যোগ বিয়োগ গুণ ভাগ করে থাকি, তাহলে অ্যান্সার হচ্ছে স্প্রেডশিট, ঠিক আছে? ডেটাবেজে সাধারণত ডেটাগুলো অ্যারেঞ্জ করে রেখে দেওয়া হয়, আর হচ্ছে স্প্রেডশিটে ডেটাগুলোকে অ্যারেঞ্জ করে যোগ বিয়োগ গুণ ভাগ বা ফাংশনের কাজ করা হয়। ওকে, তারপরে হচ্ছে বিক্রয় মূল্য C3 হলে, আচ্ছা এখানে ওই যে এটার অ্যান্সার চাইছে C3, কোনটা এটা? এই যে C3 এটা, ঠিক আছে? এই যে এটার অ্যান্সার কি হবে এটাই বলছে আর কি। তাহলে খুবই সহজ, দুইটাকে গুণ করব, ঠিক আছে? ক্রয় মূল্য আর লাভের পার্সেন্ট গুণ করে পার্সেন্টেজ করে দিব, দিয়ে আবার ক্রয় মূল্য যোগ করে দিব, তাহলেই হয়ে যাবে। আমাদের মনে আছে না যে 3 টাকা কলম তুমি কিনে নিয়ে এসছো, 3 টাকা দিয়ে একটা কলম, তুমি 2 টাকা লাভে তুমি বিক্রি করবা, দুইটা যোগ করে দিবা, ঠিক আছে? তাহলে তোমার এই যে A2 গুণ B2, ঠিক আছে, দেন পার্সেন্ট করব, তারপরে A3 আবার হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে A3তে আছে, হ্যাঁ? তাহলে A3 আর B3 গুণ করে পার্সেন্ট করলাম, পার্সেন্ট করার পরে আবার A3 যোগ করে দিলাম, অ্যান্সার হচ্ছে ক। এইটুকু হলো লভ্যাংশ, লাভের অংশ, আর যোগ করছে হচ্ছে ক্রয় মূল্য। ওকে, একজন মানুষের মাসিক বেতন দেওয়া আছে, বাসা ভাড়ার মূল্য দেওয়া আছে 55%, আর হচ্ছে চিকিৎসা ভাতা দেওয়া আছে, কল্যাণ তহবিল এর টাকা দেওয়া আছে।
আর হচ্ছে নিট বেতনের কথা বলা আছে। এখন প্রশ্ন হলো আমাদের E3 কোন সূত্রটি সাহায্যে হবে? E3 কোনটা? যে ই নাম্বার কলামের এটা হচ্ছে 1, এটা 2, এটা এখানের কোশ্চেনের অ্যান্সার কত হবে? তার মানে আমাদের এখানে বের করতে হবে হচ্ছে নিট বেতনের সূত্র কি? ফার্স্টে আমাদের এখানে সবগুলো দেওয়াই আছে, বোঝাই যাচ্ছে আমাকে এটারও মান দেওয়া আছে, এটারও মান দেওয়া আছে, এটারও মান দেওয়া আছে, এটারও মান দেওয়া আছে। খুবই ভালো কথা। তাহলে আমার প্রথমে মাসিক বেতন, বাসা ভাড়া, চিকিৎসা ভাতা সব যোগ করে এই যে কল্যাণ তহবিলের যে টাকাটা এটা বিয়োগ করে দিব। ঠিক আছে? তাহলে হচ্ছে A3 + B3 + C3 - D3 কোথায় আছে একটু দেখবো। সমান সমান চিহ্ন মাস্ট বি সমান সমান চিহ্ন দিতে হবে। সো এই যে সমান সমান চিহ্ন A3, এটা অ্যান্সার হচ্ছে খ। 271 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? উপরের চিত্রের প্রশ্নবোধক চিহ্ন যেটা দেওয়া আছে, এই প্রশ্নবোধক চিহ্ন সেলের বাড়ি ভাড়া নির্ণয়ের জন্য ব্যবহৃত ফর্মুলা। সো বাড়ি ভাড়া নির্ণয় হচ্ছে, এটা হচ্ছে তার নিট বেতন আর কি, বেসিক বেতন। আর এটা হচ্ছে 55% তাকে কি দেওয়া হয়? 55% তাকে হচ্ছে এই বেতনের উপরে বাড়ি ভাড়া দেওয়া হয়। তাহলে এটা ছিল এ নাম্বার কলমের 4 নাম্বার সারিতে আছে। তাহলে A4 এর সাথে 55% দেওয়া হয় গুণ 55%। এটা করলে আমাদের হাউস রেন্ট বের হয়ে যাবে। সো এই যে প্রথমে 1 নাম্বার অ্যান্সার সঠিক। তারপর আমরা দেখতে পাচ্ছি ইকুয়াল দিয়ে A4 এর সাথে গুণ দিছে হচ্ছে 55%। হ্যাঁ, আমি গুণ করে 100 দ্বারা ভাগ করাই মানে পার্সেন্টেজ, তাহলে এটাও সঠিক। তারপর হচ্ছে A4 কে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে যে এটার অর্ধেক চলে আসে, এটার সাথে গুণ করে যদি 55, তাহলে একই অ্যান্সার আসে। তোমরা একটু ক্যালকুলেটর করে দেখো, দেখবে একই অ্যান্সার আসবে, বাড়ি ভাড়া সেম আসবে। তো অ্যান্সার 1, 2, 3 সবগুলোই অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। 1, 2, 3 ঘ অ্যান্সার। পরবর্তী কোশ্চেনের আগে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের নাম দেওয়া আছে XYZ, বাংলা, ইংরেজি, ম্যাথ, এগুলোতে সে কত মার্কস পেয়েছে, টোটালে কোশ্চেন বোধক চিহ্ন দেওয়া আছে। এবার বলছে প্রশ্নবোধক চিহ্নের সেলের অ্যাড্রেসটা কি? প্রশ্নবোধক সেলের অ্যাড্রেসটা হচ্ছে যে আমরা একটু দেখি, এটা হচ্ছে ই নাম্বার কলামে আছে আর 2 নাম্বার সারিতে আছে E2। তাহলে এই যে E2 প্রশ্নবোধক সেলের মোট নাম্বার বের করার পদ্ধতি। আচ্ছা, তাহলে খুব সহজ, সবগুলো যোগ করে দিব, এটা প্লাস এটা প্লাস এটা। তাহলে B2 C2 D2, B2 C2 D2। আর একটা ভাবে করা যায় সামেশন দিয়ে বা সাম দিয়ে। তাহলে এই যে সমান সমান চিহ্ন সাম দিয়ে রেঞ্জ দিছে। অ্যান্সার হচ্ছে 1 আর 2। 1 আর 2 কোথায় আছে? ঘতে। অ্যান্সার হচ্ছে ঘ। আর একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে বলা আছে মূল বেতন এত টাকা, বাসা ভাড়া দেওয়া আছে 45% মূল বেতনের, কল্যাণ তহবিলে চাঁদা দিতে হয় 100 টাকা, মোট পাওনা মানে মোট সে কত টাকা পায়। উদ্দীপকের A2 A B C D E দ্বারা কি বোঝানো হয়েছে? A B C D এগুলো সব দ্বারা বোঝানো হয় হলে এগুলো হচ্ছে কলাম। এটা হচ্ছে কলাম। ঠিক আছে, এগুলো কলাম বলা হয়। আর 1 2 3 4 গুলোকে সেল বলা হয়। উদ্দীপকে মোট লেখা সেলের সূত্র কোনটি হবে? সো আমাদের এখানে উদ্দীপক অনুসারে যদি আমি বলি, যেহেতু বলছে মোট আর কি পাওনা সেল যেটা, সেটার কথা বলছে। হ্যাঁ, মোট লেখা সেল যেটা। সো মোট লেখা সেল কোনটা? এই যে এটা, এই যে মোট লেখা সেল, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে এটার মান নির্ণয় করার সূত্র কি? এগুলো সব বের করব, বের করে যেটা হবে সেটা। কারণ এটা হচ্ছে E3 নাম্বার সেল। ঠিক আছে, ই নাম্বার কলামে 3 নাম্বার সারিতে অবস্থান করছে E3, E4 আর E5। এই তিনোটা যদি যোগ করে দিই তাহলে বের হয়ে যাবে, তাই না, মোট পাওনা। তাহলে খুবই সহজ, কোথায় আছে দেখো তো যোগ করা। E3 থেকে E5 পর্যন্ত যোগ করছে সাম দিয়ে, অ্যান্সার হচ্ছে ঘ। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, নিচের তথ্যের আলোকে অ্যান্সার দাও। আচ্ছা, সালমা সুলতানার বেসিক বেতন এত, যাতায়াত ভাড়া দেওয়া হয়, তারপর হচ্ছে চিকিৎসা ভাতা দেওয়া হয়, আর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড 10% কেটে নেওয়া হয়। আচ্ছা, এবার হচ্ছে তার মূল বেতন কত? আচ্ছা, মোট বেতন। এবং আরও অনেক মানুষ আছে, আবির আছে, কণা আছে। এখন বলছে কণা আক্তার এর প্রভিডেন্ট ফান্ড কত হবে? প্রভিডেন্ট ফান্ড মানে 10%। তাহলে বেসিক স্যালারির সাথে 10% আমরা আগে গুণ করে পার্সেন্ট করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে বেসিক বেতন কত? এই যে এখানে 12,500 টাকা, এটার সাথে 10% গুণ করে পার্সেন্ট করে দাও, তাহলে অ্যান্সার বেড়ে যাবে। তাহলে পার্সেন্টটা আমরা বের করি, চলো বের করা যাক। সো আমরা ক্যালকুলেটারে প্রথমে 12,500 টাকা নিব। ঠিক আছে, 12,500 সাথে গুণ দিব 10%, গুণ লিখলাম, 10 দিলাম, এই শিপ লিখে পার্সেন্টেজ দিলাম। দেখো আসছে 1250 টাকা। সো অ্যান্সার হচ্ছে ক। হ্যাঁ, তারপর নেক্সট বলা হয়েছে সালমা সুলতানা, আবির হোসেন ও কনার আক্তার মোট 3 জনের কত টাকা বেতন দেওয়া লাগে। আচ্ছা
তাদের মোট কয় টাকা বেতন দেওয়া লাগে। আচ্ছা এইখানে এই সবগুলো বের করব, বের করে মোট যোগ করে দিব, ঠিক আছে। যোগ করলে অ্যান্সার আসে হচ্ছে আমাদের মোট তাদের বেতন দেওয়া লাগে হচ্ছে, সবগুলো বের করবা, বের করলে দেখবে অ্যান্সার আসবে খ। হ্যাঁ, 63,750 টাকা। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। হ্যাঁ, একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে বলা আছে নাম হচ্ছে তার এক্স, স্যালারি হচ্ছে 20,000 টাকা, হাউস রেন্ট 50 টাকা, মানে 50%, তাহলে তার টোটাল কত। ভালো কথা, B2-তে দেওয়া আছে তার বেসিক বেতন, B2 ইন্টু 50% দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, হাউস রেন্ট নির্ণয় করতে বলছে। সো আমরা এখানে হাউস রেন্ট বের করার সূত্র তো আমরা সবাই জানি। সো এটা হচ্ছে B2-তে আছে, তাই না? তাহলে B2 গুণ হাউস রেন্ট দেওয়া আছে 50%, তাহলে C2 পার্সেন্টেজ করে দিব, সমান সমান চিহ্ন দিতে হবে, তাহলে অ্যান্সার। এখন এখানে কোনোটাই মিল নেই, সমান সমান চিহ্ন দেওয়া নাই। সো সমান সমান চিহ্ন যদি অপশনে না থাকে কোনোটাতে, তাহলে সমান সমান চিহ্ন হবে না, ঠিক আছে। সমান সমান চিহ্ন বাদ দিলাম। তাহলে B2 গুণ C2 দেওয়া আছে কোথায় দেখো তো, এই যে B2 C2 এখানে একটা আছে আর এখানে আছে, কিন্তু এখানে শিফট 5 দেওয়া আর এখানে হচ্ছে C2 ইন্টু আবার 50% দেওয়া। সো কখনোই আবারও গুণ হবে না, মানে শিফট 5 মানেই হচ্ছে পার্সেন্ট। কিভাবে আমরা কম্পিউটারে পার্সেন্টেজ দেওয়ার জন্য শিফট +5 চাপি, তো অ্যান্সার হচ্ছে খ। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে, এক্স এর মোট বেতন নির্ণয় করা। আচ্ছা, মোট বেতন নির্ণয়ের সূত্র একদম সহজ। আমরা ফার্স্টে কি করব, আমরা হচ্ছে সেম, এই যে এটা তো আমাদের হাউস রেন্ট ছিল, তাই না? হাউস রেন্টটা এই যে এটা, এই হাউস রেন্ট বের হয়ে গেছে, হাউস রেন্টের সাথে তার আবার বেসিক স্যালারি যোগ করতে হবে, ঠিক আছে। এই যে বেসিক স্যালারি যোগ করছে, অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। আবারও মিস্টার এক্স অ্যান্ড মিস্টার ওয়াই এর দেওয়া আছে হচ্ছে বেসিক স্যালারি অ্যান্ড হচ্ছে তার পার্সেন্টেজ দেওয়া আছে, বেসিক স্যালারি থেকে অ্যালাউন্স দেওয়া হয় 20% অ্যান্ড হচ্ছে 15%, অ্যান্ড হচ্ছে টোটাল স্যালারি কত। এখন বলছে E3 সেলের মান 10,000 টাকা হলে। আচ্ছা, E3 কোনটা, এটা নাম্বার কলামের 3 নাম্বার সারিতে, এখানে 15,000-এর বদলে 10,000, ঠিক আছে। এটা হলে মিস্টার ওয়াই এর অ্যালাউন্স কত হবে। আচ্ছা, ওয়াই এর অ্যালাউন্স আমরা বের করব এখন। সো প্রথমে আমাদের করতে হবে কি, 10,000 টাকা নিব, 10,000 টাকা থেকে গুণ দিব হচ্ছে 15%, তাহলে আসে হচ্ছে আমাদের 1,500 টাকা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, 10,000 টাকার সাথে গুণ করে দিব 15%, দেন পার্সেন্টেজ করে দিব, তাহলে আসে 1,500 টাকা আসে। হ্যাঁ, সো অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেন বলছে G2 কোনটা, ওই যে জি নাম্বার কলামের 2 নাম্বার সারিতে, এই যে এটা, এই সেলটার কথা বলছে। G2 এর মান বের করো। তাহলে মিস্টার এক্স এর টোটাল স্যালারি নির্ণয় করতে বলছে, দুইটাকে গুণ করব, গুণ করে পার্সেন্ট করে দিব, তাহলে আমাদের আসবে, আমাদের অ্যালাউন্সটা আসবে, ঠিক আছে। তার সাথে যোগ করে দেবো আবার 20,000 টাকা। তাহলে আমরা করি 20,000 টাকা গুণ 20% আসে 4,000 টাকা, ঠিক আছে। 20,000-এর সাথে 4,000 যোগ করে দিলে যেটা আসবে সেটা। সো আমাদের এখানে আমরা এই দুটোকে গুণ করে দিলাম, তাহলে E2 ইন্টু F2, দুটোকে গুণ করে পার্সেন্ট করলাম, দুটোকে গুণ করে পার্সেন্ট করলাম, প্লাস E2, অ্যান্সার হচ্ছে ক। এখানে কিন্তু আমাদের ইও দেওয়া থাকতে পারে, সংখ্যাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। সো আমাদের দেখে দেখে অঙ্কটা করতে হবে। তারপরে হচ্ছে দেখো একটা দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে, মার্কস দেওয়া আছে অ্যান্ড রেট অফ ট্যাক্স, অ্যামাউন্ট অফ ট্যাক্স, ওকে। C3 প্রশ্নবোধকের পরিমাণ নির্ণয় করতে বলছে, ওকে। আমরা খুব সহজে এটা করতে পারি। আমরা করব কি, 400 টাকা এটা দেওয়া আছে, 400 মার্কস দেওয়া আছে, এটার সাথে গুণ করব হচ্ছে 15%, বলে আসে 60, অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেন, উল্লেখিত সমস্যাটি কোন সূত্র প্রয়োগ করে করা হয়েছে। আচ্ছা, করা হতে পারে, তাহলে এটা হচ্ছে A3, ঠিক আছে। তাহলে A3 গুণ B3%, অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট বলা হয়েছে নাম দেওয়া আছে, তাদের রান দেওয়া আছে, ম্যাচ অ্যান্ড টোটাল। বলছে যে উদ্দীপকে সাকিব এর টোটাল হচ্ছে নির্ণয়ের সূত্র। টোটাল নির্ণয়ের সূত্র খুবই সহজ, আমরা দুইটাকে গুণ করে দেবো, তাহলে বেরোয় যাবে সমান সমান চিহ্ন মাস্ট বি দিতে হবে। সেটা দেওয়া আছে সাকিবের B2-তে, তাহলে B2 ইন্টু C2, অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেন চলে যাব। তামিমের সেল অ্যাড্রেস কত। তামিমের সেল অ্যাড্রেস, তামিম কোথায় আছে এটাতে, তাহলে A3,
ক অ্যান্সার। হ্যাঁ, নেক্সট বলা হয়েছে যে ওয়ার্কশিটের মাধ্যমে আচ্ছা তার মূল বেতন 32,500 টাকা, বাড়ি ভাড়া তাও আছে, যাতায়াত 1500 টাকা অ্যান্ড হচ্ছে কল্যাণ তহবিলে 100 টাকা কেটে নেওয়া হয়, মোট বেতন কত। এটা কিন্তু আমি অনেকবার করাইছি। আমরা প্রশ্নটা দেখি। প্রশ্ন বলছে যে 80% হারে বাসা ভাড়া পেলে তার বাসা ভাড়া বের করার সূত্র কি হবে। সো আমরা সবাই পারি, এখন আর আমি করতেছি না। ওটা দেওয়া ছিল হচ্ছে F7-এ, এটার সাথে 80% গুণ করে পার্সেন্ট করে দিতে হবে। মোট বেতনের সূত্রে কি বলা হয়েছে যে লাস্ট কোশ্চেনে আমাদের বলা হয়েছে যে মোট বেতনের সূত্রে আমরা কি করব, যেহেতু আমাদের ওখানে তার বাসা ভাড়া দেওয়া ছিল এবং আমরা যে সুমির হচ্ছে 80% হারে বাসা ভাড়া পাইছি এবং তার বেতনও ছিল। সো বেতনটা ছিল F7-এ এবং তার পাশাপাশি পাশের ঘরটা, ঠিক আছে, জি এবং H7, এগুলো সব যোগ করব। যোগ করার পরে তারপর হচ্ছে 100 টাকা তাকে কি দিতে হইতো, চাঁদা দিতে হইতো, সেটাকে মাইনাস করে দেব। তাহলে আমরা সবগুলো যোগ করার জন্য সামেশন ব্যবহার করব। তারপরে এই যে সব যোগ করলাম, যোগ করার পর মাইনাস করছি কি কল্যাণ তহবিলের চাঁদাটা। সো অ্যান্সার হচ্ছে 3 বা গ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।